দেখুন 1599 এস্টাবলিশ হয়েছিল। অনেক পুরনো। দেখো এটা কত বড় হয়ে গেছে। এটা হয়নি, কিছুদিন আগে তো আমরা এদিকে গেলাম না দক্ষিণেশ্বর থেকে, তখনও দেখিনি এটা। এটা দক্ষিণেশ্বর যাওয়ার সময় দেখতে পাবেন না, তো এটা ঘুরে না আসলে উপর দিকে চলে যাই না। আচ্ছা, এটা হয়েছে অনেক দিনের থেকে ওয়ান ওয়ে করে ইয়ে। হ্যাঁ, কিছুই ছিল না। সব এই রাস্তা ধরে আলাদা আলাদা জায়গায় জায়গায় গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আজ সকালে হঠাৎ করেই আলোচনা করে বেরিয়ে পড়লাম আমরা ব্যান্ডেলের উদ্দেশ্যে। ইচ্ছে আছে ব্যান্ডেলে গিয়ে ব্যান্ডেলের চার্চটা দেখবো, আর হুগলির যে ইমামবাড়া আছে সেটাও দেখবো। আশা করছি দুটোই আজকে খোলা পাবো। এমনি তো এখন উইন্টার ভ্যাকেশন চলছে, চারিদিকে বেশ ভালোই ভিড়, আর হালকা হালকা তো কিছুদিন আগে শীত পড়েছিল, এখন বেশ জাঁকিয়ে শীত পড়েছে। আর এই ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে, তাই না? চলো আসুন, আপনারাও আমাদের সঙ্গে চলুন। আমরা যাচ্ছি এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। এদিকেই কল্যাণী আর অনেক নৈহাটি, ব্যান্ডেল, চুড়া অনেক কিছু শহর এদিকেই আছে। এটা কমপ্লিট হয়ে গেলে ট্রাফিক আরো বাড়বে। জায়গাটা কোন দিকে? এই তো নৈহাটি স্টেশন আছে। আপনারা যাওয়ার সময় কি দেখতে পাবো না? এদিকে নৈহাটি। আমি গাড়ি সাইড করে যাবো, আমি সঙ্গে নিয়ে যাবো, ওনারা দেখলে আর পদ্ধতি দিবেন না, তো হবে না। এই যে এইদিকে নৈহাটি, হাবড়া, কল্যাণী এসেই গেছি। আমি বললাম না হাবড়া এখান দিয়ে, তারপরে ওখান থেকে বেরোলাম 34 নম্বরে বেরোলাম। এই এক্সিট নৈহাটি বাঁ দিকে, ডান দিকে হাবড়া রোড, ওই গাদামারা। হ্যাঁ, গাদামারা 8 কিলোমিটার। ও, এটা কোন জায়গা থেকে কোন জায়গা গেছে? এই যে এখান থেকে শুরু হয়েছে বড় দাগলিয়া, ও 34 নম্বরে। 8 কিলোমিটার লম্বা। আবার স্যার কত ডেভেলপ হয়েছে এটা। এটা উঠেছে ওখান থেকে, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এটা উঠে আচ্ছা এটাই ওইটা এদিকে কি এদিকে? ও একটাই তো। ও হুগলি। না, ত্রিবেণী মানে তিনটি নদী আছে, হুগলি তো আছে। ত্রিবেণীটা তো ইয়ে ডান দিকে আমাদের ডান দিকে হলো। হ্যাঁ, তিনটে নদী মিলিত হয়েছে ডান দিকে। আর তো ওই নৈহাটির থেকে ত্রিবেণী কত দূর হবে? এই নৈহাটি তো ছাড় ছেড়ে দিয়ে নৈহাটি না, অনেক আগে। ব্যান্ডেল থেকে হ্যাঁ, বেশি দূর না তো? না স্পট অনেকটা দূর যেতে হবে। অনেক দূর, মানে কতটা? তা ধরুন 10-12 কিলোমিটার যেতে হবে। দেখতে আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি, এখন রিভার সাইডের রাস্তা দিয়ে যাব। এত ফাঁকা ফাঁকা কেন? আজকে সব বন্ধ বোধহয়। আজ সোমবার, সোমবারে, এখন হ্যাঁ। দেখুন এখানে তো লোকাল, সবই তো লোকাল। হ্যাঁ। তো বাইরের কোনো দোকানদার নেই। তাও একটা দেড়টা, হ্যাঁ, হ্যাঁ, এখন কটা বাজে? দেড়টা দুটো তো বাজে। হ্যাঁ, সব দোকানপাট বন্ধ করে যার মতো লোকাল লোক খাওয়া দাওয়া করবে আবার। সবই পুরনো। হ্যাঁ। দেখেন না কত নিচু, সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগছে। কত নিচু, এগুলো সব রিপেয়ারিং। ইয়ে টাইপের এরকমই তো দিচ্ছেন বেনারসও। হ্যাঁ, সব পুরোনো জায়গাগুলো এইরকমই থাকে হ্যাঁ কম বেশি। হ্যাঁ, হ্যাঁ, তখন দিনে তো সবার গাড়ি টাড়ি তো ছিল না। দেখুন না, এখন হ্যাঁ। কেউ করবে নাকি ওই রকম? না,
সব পুরনো এই যে জায়গা। এইগুলো ঠিক, খবর ঠিক। আজকে হ্যাঁ ঠিকই। সব রিপেয়ারিং করে। হুম। এই যে দেখুন, ঠিকই। এটাকে যদি রিপেয়ারিং করে তাহলে আপনি বেরিয়ে গেছে। হুম। এই যে এটা কত পুরনো বাড়ি। হুম। নদী পারে পারে পুরো শহরটাই। Right. হ্যাঁ, তখন যারা ব্রিটিশদের তাবেদারি করছে চলে এসেছি আমরা ব্যান্ডেল চার্চে। এখানে এসে জানতে পারলাম ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে এখানে কিছু একটা ফেস্টিভ্যালের মতো চলছে। এখানে ক্রিসমাস উপলক্ষে একটা ট্যাবলুর মতো সাজানো হয়েছে। জিসাস ক্রাইস্টের জন্ম, ওনার ফ্যামিলি, ওনার মা বাবা সবাইকে এখানে তুলে ধরা হয়েছে। সানডে মাস, সানডে মাস যেটা হইব। হ্যাঁ না, ये 31 মিডনাইট মাসও তো হয়। হুম। হুম। ভাইবসটা একটু শিলংয়ের মতো না হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা? কুল কুল ঠান্ডা টাইপ। তো winter-এ আরে আছি। এই চার্চটা পর্তুগিজরাই স্থাপিত করেছিল। পর্তুগিজরা এই ব্যান্ডেলকে একটা পোর্ট হিসেবে ইউজ করত ওদের ট্রেডিং এর জন্য। এখানে অনেক ডকিয়ার্ড, শিপইয়ার্ড এইসব ছিল। এখান থেকে ওরা অনেক ট্রেডিং করতো নদীর পথে। তাই ব্যান্ডেলের এই জায়গাটা অনেক পুরনো। এই কলোনিটা পর্তুগিজরাই এটাকে বানিয়েছিল। আর শাহজাহান এখানে এই যে মাটিটা যেখানে ব্যান্ডেল চার্চটা স্থাপিত হয়েছে এই জায়গাটা শাহজাহান দিয়েছিলেন এই পর্তুগিজদেরকে এই চার্চটা বানাবার জন্য। এখানে সবাই ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালাচ্ছে। বা দেখুন 1599 এস্টাবলিশ হয়েছিল। ওয়াও, অনেক পুরনো। চার্চের ভেতরে এখন মাস চলছে, তাই এখন ওখানে পাবলিক যাওয়া বন্ধ আছে। তাই ভাবলো উপরটা দেখে আসি, তারপর নিচে মেইন চার্চটা দেখে নেব। চলে এসেছি চার্চের একদম উপরে। দেখুন এখান থেকে হুগলি রিভারটাও দেখা যাচ্ছে। আর এখান থেকে এই চার্চের বিশালতম যে সাইজ সেটা বুঝতে পারছি, এত বড়। ওয়াও, কর্নারে একটা ব্রিজ আছে কিন্তু ফগের জন্য ওটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। পর্তুগিজরা তো শিপ দিয়েই ট্রাভেল করেছিল, তার জন্য একটা শিপ আছে। আর ভেতরে ওই কাচের ভেতরে মাদার মেরি আর জিসাস ক্রাইস্টের একটা স্ট্যাচু আছে। আমরা উপর থেকে নিচে আস্তে আস্তে দেখলাম মাসটা কমপ্লিট হয়েছে। তারপর আমরা চার্চের ভেতরে যে মেইন যে প্রেয়ার রুম ওটাও আমরা দেখে নিলাম, কিন্তু ওখানে তো ফটোগ্রাফি এলাও না, তাই আপনাদেরকে তুলে ধরলাম না। কিন্তু বলবো গোয়ার যে চার্চগুলো আছে না সেই রকমই এখানে চার্চের স্ট্রাকচারটা দেখলাম। হিউজ ওয়ালস, হিউজ সিলিংস,
তার সঙ্গে ক্যান্ডেল, পুরোনো ক্যান্ডেল ফ্লাওয়ার দিয়ে সাজানো, আর ক্রিসমাস চলছে বলে আরো খুব বিশেষ করে সাজানো। আমাদের কাছে যে এত বড় একটা চার্চ আছে সেটা সত্যি আমি জানতামই না। আর 1599-এ যখন এই চার্চটা ফার্স্ট টাইম কনস্ট্রাক্ট হয়েছিল তখনই নাকি কুইন এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করার পারমিশন দিয়েছিল সেই ইয়ারে। ক্যান্ডেলের সাইজগুলো দেখুন, ওয়াও। আজকের দিনে আমাদের নেক্সট স্টপ হচ্ছে হুগলি ইমামবাড়া। এই ইমামবাড়াতে ঢুকতে গেলে জনপ্রতি 20 রুপিসের টিকিট। সবাই ফটো তুলছে, তুলো। এই যে বাচ্চা আছে, একটা বাচ্চা বটে। এই ইমামবাড়া কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1841-এ আর কনস্ট্রাকশন শেষ হয়েছে 1861-এ, মানে অলমোস্ট 20 ইয়ার্স লেগেছিল এই ইমামবাড়াটা বানাবার জন্য। আর একটা কথা বলে রাখি, এই ইমামবাড়াটা মানে এটা কোনো রিলিজিয়াস সাইট নয়, এখানে সব ধর্মেরই লোক আসতে পারবে এবং এখানে কারোর জন্য প্রবেশে কোনো বাধা নেই। ইমামবাড়াতে এই ক্লক টাওয়ারটাই হচ্ছে এটার হাইলাইট, সঙ্গে এখানে একটা হামামও আছে আর একটা প্রার্থনা করার জায়গাও আছে ভেতরে। এটা একটা তাজিয়া আছে, অনেক পুরনো এটা। এখানে একটা ওয়াটার বডিও দেখতে পাচ্ছি। এই সিঁড়ি দিয়ে গিয়ে ভেতরে আছে প্রেয়ার রুম বা প্রেয়ার হলটা। ওটার ভেতরে ফটোগ্রাফি এলাও নয়, তাই দেখাতে পারলাম না। আর এই যে দেখুন, এখানে ব্লু কালারের স্ক্রিপচারে ফুল কুরআনটা লেখা আছে। ইমামবাড়ার পেছন থেকে এই নদী ঘাটটা দেখা যাচ্ছে, এটা হুগলি নদী। কুয়াশা অনেক আছে তাই কম দেখা যাচ্ছে। ইচ্ছে করলে এখানে নদীতে বোটিং ফ্যাসিলিটিও আছে, লাইফ জ্যাকেটও দিচ্ছে। আর এখানে যদি বোটিং করেন তবেই ঘাটে একদম নামা, মানে জলে নামা এলাও, আদারওয়াইজ এখানে গেটটা বন্ধ করে রাখছেন, এরা এলাও করে না। কলকাতার কাছে এত সুন্দর একটা হিস্টোরিক্যাল একটা সাইট আছে, কিন্তু খারাপ লাগলো দেখে কোনো মেনটেনেন্স নেই, খুবই পুয়ার মেনটেনেন্স। অনেকরা পেছনে গ্রাউন্ডে বসে পিকনিক করছে, গ্লাস প্লেস ওখানেই ফেলে দিচ্ছে। ভেতরে মনে হচ্ছে অনেক বছর হয়েছে, কোনো মেনটেনেন্সই হয়নি। খুব খারাপ লাগলো এটা দেখে। সেই তুলনায় কিছুদিন আগে লখনৌতে গেছিলাম, লখনৌ ইমামবাড়া দেখে তো একদম ঝা চকচকে, এত ভালো মেনটেনেন্স। এখন যাচ্ছি ওই ক্লক টাওয়ারের দিকে। ক্লক টাওয়ারে একটা সাইডে সিঁড়ি আছে যেখানে জেন্টসরা এলাও, আর এক সাইডে লেডিসরা। তো ওই মেয়েদের সিঁড়ি যেদিকে আছে ওই দিকে আমি যাচ্ছি। এই সিঁড়িটা জানেন 152 সিঁড়ি আমার যেতে হবে, একদম টপ মোস্ট পজিশনে যেতে হবে। চলুন আপনারা সঙ্গে চলুন, দেখি পারি কিনা। এই স্পাইরাল সিঁড়ির মতো শেপে করা আছে।
ফাইনালি চলে এসেছি ক্লক টাওয়ারের ঠিক উপরে। উপর থেকে ইমামবাড়াটা এমনই লাগছে, আর ওই দেখুন দূরে হুগলি রিভারও দেখা যাচ্ছে। এত উপরেও ইমামবাড়াটা লোকের হাত থেকে রক্ষা পেল না। দেখুন চারিদিকে লোকে নাম টাম সব লিখে রেখেছে। এবার নিচের দিকে যাচ্ছি, আর নিচে যেতে যেতে আপনাদেরকে ওই যে ক্লক টাওয়ারের যে বড় বেলটা আছে সেটা দেখাবো, আর মেশিনটাও দেখাবো। এই যে ভেতরে যে বড় বেলটা দেখছেন সেটা 1 আওয়ার হলেই এই বেলটা বাজে, আর ছোট ছোট যে বেলটা দেখছেন ওটা এভরি 15 মিনিটসে এই বেলগুলো বাজে। এই ক্লকটা 1852-তে শহীদ কিরামত আলী কিনেছিলেন ব্ল্যাক অ্যান্ড হারি কোম্পানি লন্ডন থেকে, আর উনি 11,721 টাকা দিয়ে এই ক্লকটা কিনেছিলেন। আর এখন এই ক্লকটা রানিং কন্ডিশনে আছে, আর তাতে এভরি উইক দুজন লোক লাগে যারা 20 কিলোগ্রামের একটা কি দিয়ে এটাকে উইন্ড করেন। এখন আমরা এসছি হামামের দিকে। হামামটা বেসিক্যালি একটা স্নান করার জায়গা। এটা ইসলামিক ট্রেডিশনে খুব প্রচলিত ছিল এক সময়, এখনও কিছু কিছু জায়গাতে আপনি দেখতে পাবেন। এখানে বেসিক্যালি অয়েলিং, সেন্টেড বাথ, ওয়ার্ম ওয়াটার সব কিছুই থাকে। ফার্স্টে চোখে পড়লো অয়েল বেসিস এরিয়া আর বডি স্ক্রাবিং এরিয়া, এটাই হচ্ছে ফার্স্ট রুম। তারপর দেখি ভেতর দিকে যেতে যেতে কি চোখে পড়ে। এই যে এখানে অয়েল মেসেজ এরিয়া, সবকিছুর জন্য সেপারেট সেপারেট এরিয়া করা আছে। নেক্সট দেখলাম সেন্টেড ওয়াটারের এরিয়া, তারপর ওয়ার্ম ওয়াটারের রিজার্ভিয়ার। আগে নদী জল এখানে আনা হতো, এখানেও লেখা আছে দেখলাম রিভার ওয়াটারের রিজার্ভিয়ার, মানে ডাইরেক্ট হুগলি জলটা বোধহয় এখানে আনা হতো। তারপরে এখানে আবার কোল্ড ওয়াটারের রিজার্ভিয়ারও আছে, মানে একবার বোধহয় সোনা বা টাইপের কিছু একটা মনে হলো। সময় আপনাদেরকে এন্ট্রান্সটা দেখানো হয়নি ভালো করে, দেখুন এন্ট্রান্সে খুব ভালো ইন্টিগ্রেট কাজ করা আছে। ওই মুঘল আর্কিটেকচার আর ইসলামিক আর্কিটেকচারে এখানে ঝলকটা দেখা যায়। মাঝে মাঝে এমনই আনপ্ল্যান্ড ট্রিপ করতে লাগে, তাই না? শীতের মৌসুমে এমনই একটা আনপ্ল্যান্ড ট্রিপ আজকে ছিল, খুব একটা প্ল্যান করে আমরা বেরোইনি, তাই আজকে দুটো হিস্টোরিক্যাল প্লেস দেখতে পেলাম, আর দুটোই খুব ভালো লাগলো। অবশ্য একটু মেনটেন্যান্স যদি একটু ভালো করে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে হয়তো এইসবে ট্যুরিস্টরা আরও বেশি আসবেন। এখন যাচ্ছি আমরা চুঁচুড়া টাউনের দিকে। চুঁচুড়া টাউনটাও দেখলাম ব্যান্ডেলের সঙ্গে একটা টুইন সিটির মতো, দুটো টাউনই লাগানো। ভালোই হয়েছে, ওয়েস্ট বেঙ্গল তো রাজ্য সরকারের রাস্তা। হ্যাঁ, মানে অনেক
অনেকেই বলে না আমাদের তো যাওয়া হয় না ভেতরের এলাকায়। কি সুন্দর না, একদিকে আম গাছ, কলা গাছ, মাঝখানে এই ছোট রাস্তা। প্ল্যান্টেশনটা খুব ভালো, প্ল্যান্টেশন Plantation, এরিয়াটা হ্যাঁ। বিউটিফুল। এটা বর্ষার সময় এলে আরো সুন্দর লাগতো, এখন একটু ইয়ে হয়ে গেছে, এগুলো কি, এগুলো তো আঁকা বাঁকা রাস্তা, এই যে টুরিস্ট গ্রামের রাস্তা। স্পটগুলোতে আমরা যাই এরকম রাস্তাই তো হয়। হ্যাঁ, রিসোর্ট গুলোতে। হ্যাঁ, তারপরে আমরা গিয়ে বলি বাহ বাহ। ডানকুনি ওইদিকে ছিল। ধান করে সেই দিকে মানে খালি আছে ডান দিকে। 2025-এর এটাই আমার শেষ ব্লগ। আগামী বছরে আবার নতুন স্বাদে নতুন অনুভব নিয়ে আপনাদের কাছে চলে আসব। আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।